1,20,00,000 लोगों का नाम बाद चला जाएगा। আমি দুঃখিত। प्रथमे 58,58 लाख निकाल दिया, उसको बाद छुपा छुपा के जो पहले रूल्स ही नहीं था लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं वो 80 लाख होगा। अगर 20 लाख हम मत में की बीज पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चला जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में, मेरे को पिटीशन अभी भी पेंडिंग है, लेकिन आज ऑर्डर देने का बाद भी बहुत दिन हो गया, हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा 14th हो जाने का बाद भी एज पर सुप्रीम कोर्ट रूल्स ये लोगों ने छुपा छुपा के छुपा रुस्तम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया। नमस्कार बंधुरा, আপনারা জানেন যে এসআইআর এর লিস্ট 28 তারিখে বেরিয়েছে, ফাইনাল লিস্ট। আরো ধাপে ধাপে আরো লিস্ট বেরোবে, কিন্তু ইতিমধ্যে সেই লিস্টে দেখতে পাওয়া যাচ্ছে 7 লক্ষেরও বেশি নাম বাদ পড়ে গেছে, ডিলিটেড নাম হয়ে গেছে, মানে তারা বাদ পড়ে গেছে, ভোট দিতে তারা পারবে না, এর সাথে তার নাম ছেটে দেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে ধাপে ধাপে আরো যে লিস্ট বেরোবে, আরো অনেক মানুষের নাম বাদ তো যাবে, সেটা বুঝতেই পারা যাচ্ছে। এবং সেই জন্যই মমতা ব্যানার্জি আশঙ্কা করেছিলেন, শুধুমাত্র যে আশঙ্কা করেছিলেন সেটা বলা ভুল হবে, হয়তো তিনি কোনো গোপন খবর পেয়েছিলেন, তারও তো অনেক মানুষ আছে, অনেক লোক আছে, তারা তাকে খবর দিয়েছিল যে হ্যাঁ 1 কোটির উপরে নাম বাদ যাবে, এবং তিনি সেটাকে আরো বাড়িয়ে 1,20,00,000 মতো বলে দিয়েছিলেন। এবং তার সেই আশঙ্কায় সত্যি হয়ে গেল এই লিস্ট বেরোনোর পর, সেটা আমরা বুঝতেই পারছি, কারণ এখনই মধ্যে আমরা দেখতে পাচ্ছি 65 লাখের চেয়েও বেশি নাম কিন্তু বাদ পড়ে গেছে। এবং আরো ধাপে ধাপে লিস্ট বেরোবে, এবং যতগুলো লিস্ট বেরোবে সব লিস্টের পর দেখতে পাওয়া যাবে 1 কোটির উপরে নাম বাদ যাবে, 1 কোটির নিচে নাম বাদ যাবে সেটা কিন্তু মনে হচ্ছে না। তাহলে মমতা ব্যানার্জির সেই আশঙ্কা যে সত্যি হয়েই গেল সেটা আমরা দেখতেই পাচ্ছি। তিনি অনেক চেষ্টা করেছিলেন, সুপ্রিম কোর্টে গিয়ে পর্যন্ত ফাইট করেছিলেন যে যাতে এসআইআর কে বন্ধ করা যায়, এবং পুরনো যে লিস্ট ছিল এসআইআর এর, মানে 2024 সালের আগে বা 2024 সালের যে লিস্ট ছিল সেই লিস্ট অনুযায়ী যেন ভোট হয়। কিন্তু তার সমস্ত আশাতে আশঙ্কাতে জল ঢেলে দিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু সেই বলেই দিয়েছিল যে না, এই যে এসআইআর হচ্ছে সেই নতুন এসআইআর এর লিস্ট অনুযায়ী ভোট কিন্তু হবে, এবং সেটাই হতে দেখা যাচ্ছে। তাহলে মমতা ব্যানার্জি অনেক চেষ্টা করার পরও তিনি কিন্তু সফল হলেন না, তিনি বিফলই হয়ে গেলেন। এবং এখন তিনি তার আইনজীবীদের দিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে বলতে কেস করতে গিয়েছিলেন যে তারা যে সমস্ত জাস্টিসদের নিয়োগ করেছে তাদেরকে নাকি নির্বাচন কমিশন থেকে তাদেরকে একরকম ভাবে ট্রেনিং দেওয়ার নাম করে তাদেরকে একরকম ভাবে তাদের উপর কোনো প্রভাব খাটিয়ে, এক প্রকার প্রভাব খাটিয়ে তাদের উপর থেকে, মানে যাতে বেশি করে এসআইআর নাম বাদ দেওয়া যায় সেরকম একটা কিছু ব্যবস্থা করছে। কিন্তু সুপ্রিম কোর্ট সেখানে স্পষ্টই জানিয়ে দিয়েছে যে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে প্রশিক্ষণ দেওয়া, এবং এই প্রশিক্ষণটা তো তৃণমূল, বিজেপি বা সিপিএম বা কংগ্রেস অন্য কোনো দল তো দেবে না, নির্বাচন কমিশনে দিবে। তাই এই তাদের যে মামলা করতে গিয়েছিল সেই মামলাটাকে বরখাস্ত করে দিয়েছে, এবং তাদেরকে বলে দিয়েছে এই সমস্ত উল্টোপাল্টা ফালতু মামলা মানে না নিয়ে এসে আদালতের টাইম যেমন না নষ্ট করা হয় তেমনটাই তারা বলে দিয়েছেন। এবং এখান থেকেও বুঝতে পারা যাচ্ছে যে মমতা ব্যানার্জি কিন্তু এখন পুরো উগ্রীব হয়ে আছে, কারণ তারা দেখতে পাচ্ছি যে আইপ্যাক এর একটা নতুন তথ্য দিয়েছে তৃণমূলকে, তাতে বলা হয়েছে নাকি এবারে বিজেপির ভোটের সংখ্যাটা অনেক বেশি বেড়ে যাবে, আসনের সংখ্যাটা অনেক বেশি বেড়ে যাবে। এবং আপনারা জানবেন যে পশ্চিমবঙ্গে যদি সরকার বানাতে হয় 294টা সিটের মধ্যে 148টা সিট হচ্ছে ম্যাজিক ফিগার, ঠিক আছে? তাহলে 148টা সিট মিনিমাম যদি বিজেপি পেয়ে যায় তাহলে কিন্তু সরকার বানাতে তাকে কেউ আটকাতে পারবে না। আর এবারে কিন্তু এই আইপ্যাকের যে রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্টেও দেখতে পাওয়া যাচ্ছে যে এবার কিন্তু অসুবিধা আছে, তৃণমূলের ক্ষেত্রে বহুতই অসুবিধা আছে। তার জন্য আইপ্যাক এর নিয়ম মেনেই বা তাদের রিপোর্ট মেনেই তৃণমূল অনেক কিছু সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছে সাধারণ মানুষকে, যেমন যুবসাথী প্রকল্প বা লক্ষ্মী ভান্ডার টাকা বাড়ানো বা বিভিন্ন যে সমস্ত তাদের সরকারি যে সমস্ত যারা কাজ গুলো আছে, যেমন আশা কর্মীদের শুরু করে বাকি সমস্ত যে সমস্ত কাজগুলো আছে সেই সব ক্ষেত্রে কিছু করে টাকা বাড়িয়েছেন। এবং তা সত্ত্বেও মানুষ কিন্তু এবারও টাকাটা তারা তো নিচ্ছেই, তারা বলছে হ্যাঁ এটা আমাদের ট্যাক্সের টাকা, আমরা কেন নেবো না, কিন্তু তারা বলছে পাকাপাকি কর্মসংস্থানও আমাদের দরকার। তাহলে এবারের যে সেই কাজটা সঠিকভাবে ফলছে না সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এরপর এই যে তৃণমূলের যে লিস্টটা বেরালো, মমতা ব্যানার্জি যে আশঙ্কা করেছিলেন সেই লিস্ট বেরোনোর পর দিলীপ ঘোষ কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছেন। তিনি নাচছেন এবং তিনি বলছেন যে মমতা ব্যানার্জি যতই বলুক সেই লিস্ট কিন্তু সে বেরিয়ে গেল, এসআর কিন্তু মমতা ব্যানার্জি আটকাতে পারলেন না। দিলীপ ঘোষ কি বললেন চলুন দেখি নেই একটু আমরা।
আর মমতা ব্যানার্জি মেনে নিয়েছেন যে 1,20,00,000 লোকের নাম বাদ যাবে। আমরাও তো এটাই বলেছিলাম, তো দেরিতে কেন মানলেন? উনি তো পার্লামেন্টে তুলেছিলেন 2005 সালে যে অনুপ্রবেশকারী পশ্চিমবাংলায় ভরে গেছে, এদের না সরালে বাংলা শেষ হয়ে যাবে। তো এই 20 বছর চলে গেল, উনি কি একটাকেও বার করতে পেরেছেন? না তখন ড্রামা করেছিলেন, না এখন ড্রামা করছেন? এখন উনি বুঝে গেছেন ওটাই এখানকার বিপদ ছিল, ওটাই এখন সম্পদ হয়ে গেছে। তাদের নিয়ে 3বার সরকার বানিয়ে দিলেন ওদের ভোটে। এবার সম্ভব নয়। দেখা যাক কার লাভ হবে। ভুয়ো ভোটটা কে দেয়? যে সরকারে থাকে। দাদা, রাজ্যসভায় রাজীব কুমার তাকে পাঠাচ্ছেন তৃণমূল কংগ্রেস, কি বলবেন? পুরস্কার স্বরূপ। শুনুন, যে শহীদ দিবস ওনারা পালন করে 21 জুলাই, সেই শহীদ দিবসের যারা নায়ক, যারা গুলি চালিয়েছিলেন, তাদেরকে উনি এমএলএ করেছেন, মন্ত্রী করেছেন। আর রাজীব কুমার তো ওনাকে সাথ দিয়েছেন এত বছর, সমস্ত ভালো মন্দতে বিরাট অবদান আছে, তাকে তো পুরস্কার দেওয়া উচিত, তাই দিচ্ছেন। আচ্ছা, শুনলেন তো কি বললো দিলীপ ঘোষ? যে রাজীব কুমারের নিয়ে যে কথাটা বললেন সেই টপিকটাতে আমি আসছি, কিন্তু তার আগে বলি, তিনি তো বলেই দিলেন যে যারা সরকার আছে তারাই নাকি ভুয়ো ভোটটা তাদের জন্যই ব্যবহৃত হয়, এবং সেই ক্ষেত্রে তিনি বলেই দিচ্ছেন যে এসআইআরে যে নামগুলো বাদ গেছে তাতে কিন্তু এবারে রাজ্য সরকারের একটি বড়ই অস্বস্তিতে পড়বে, কারণ এবারে ভোটে এত সহজে তারা আসতে পারবে না। তিনি তো বলছেন যে 3বার এইভাবে সরকারে চলে এসছে, কিন্তু আর নয়, এবারে কিন্তু বিজেপি অবশ্যই সরকারে আসবে। এরপর রাজীব কুমারের ব্যাপারটাতে আসি। আপনারা জানেন যে তৃণমূল থেকে 4 জনকে রাজ্যসভার প্রার্থী হিসাবে পাঠানো হচ্ছে। কে কে? বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, মেনকা গুরুস্বামী আর কোয়েল মল্লিক। ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে বেশি যেটা চর্চা হচ্ছে দুটো নাম নিয়ে। একটা হচ্ছে এখানে জানেন আপনারা সবাই রাজীব কুমার। রাজীব কুমার কে ছিলেন? প্রাক্তন রাজ্য পুলিশের ডিজি ছিলেন, এবং তিনি রিটায়ার হওয়ার পর অনেকে ভেবেছিলেন মমতা ব্যানার্জি ওনাকে পুরস্কৃত করবেন বা ওনাকে কোনো একটা পদ দিয়ে দিবেন, কিন্তু আমরা দেখতে পেলাম যে তিনি ওনাকে কোনো পদেই দিলেন না। তখন অনেকে আবার বলছিল রাজীব কুমার ভ্যানিশ হয়ে গেছে, ভ্যানিশ কুমার, এরকম অনেক কিছুই কথা বলা হচ্ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম এবার মমতা ব্যানার্জি ওনাকে সরাসরি রাজ্যসভায় পাঠাচ্ছে প্রার্থী হিসাবে রাজীব কুমারকে। তার মানে মমতা ব্যানার্জি কিন্তু ওনাকে ভুলে যাননি। আবার কেনই বা ভুলে যাবেন? কারণ যতদিন তিনি সরকারে ছিলেন, মমতা ব্যানার্জির সাথে রাজীব কুমার যতদিন ডিজি পদে ছিলেন, তিনি কিন্তু ওনাকে যথেষ্ট সাহায্যই করে গেছেন, এবং এমনকি আমরা এটাও দেখেছিলাম যখন সিবিআই চলে গেছিল রাজীব কুমারের বাড়িতে, সেখানে মমতা ব্যানার্জি ধর্ণা পর্যন্ত দিয়েছিলেন। তো তাহলে তাকে যে ছেড়ে দিবেন, এটা কি কেউ বলতে পারে? এটা কি আদৌ সম্ভব? সেটা সম্ভব নয়। সেটাই আমরা দেখতে পেলাম যে রাজীব কুমারকে পাঠানো হচ্ছে প্রার্থী হিসাবে, এবং এখানে ওনারা বিনা প্রতিদ্বন্দ্বী জিতেও যাবে, সেটাও বুঝতে পারা যাচ্ছে। আর তার সাথে সাথে 2 নাম্বার যে নামটা নিয়ে চর্চা হচ্ছে সেটা হচ্ছে কোয়েল মল্লিক। আপনাদের মনে থাকবে কদিন আগে অভিষেক ব্যানার্জি গিয়েছিলেন রঞ্জিত মল্লিক ওনাদের বাড়িতে, এবং সেখানে গিয়ে উন্নয়নের পাঁচালী বইটা যেটা ছিল সেটা দিতে গিয়েছিলেন বলেছিলেন। কিন্তু তখন থেকে একটা মানুষের মনে কানাফুসুরি চলছিল, তারা বলছিল যে না, এবার হয়তো রঞ্জিত মল্লিককে প্রার্থী বানাতে পারে এবারে ভোটে। কিন্তু আমরা কি দেখলাম? শেষ পর্যন্ত রঞ্জিত মল্লিক নয়, বরঞ্চ ওনার কন্যা কোয়েল মল্লিককে প্রার্থী বানানোর জন্য পাঠিয়ে দিল তৃণমূল থেকে। ঠিক আছে, তো সেটা আমরা দেখতে পেলাম। এবারে সাধারণ মানুষ অনেকে বলছে যে কোয়েল মল্লিকের এই রাজনীতিতে না নামাটা উচিত ছিল, কারণ ওনাকে আমরা সবাই সম্মানের চোখে দেখতাম, এবং ওনাকে আমরা সবাই অনেকটা শ্রদ্ধা ভক্তি করতাম। শেষ পর্যন্ত তিনিও শেষে তৃণমূলে যোগ দিল। এটা নিয়ে আপনাদের কি মন্তব্য আছে সেটা আপনারাই বলতে পারেন, জানাতে পারেন। সাধারণ মানুষ তো অনেক কথাই বলছে, এবং এদেরকে যে রাজ্যসভা প্রার্থী হিসেবে পাঠানো হয়েছে, এরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবে সেটাও বুঝতে পারা যাচ্ছে। এবং এই বিষয়টা নিয়ে কৌস্তব বাগচি তিনি কি বললেন সেটা চলুন একটু আমরা দেখে নিই। আমরাও বাঙালিদের প্রতি তৃণমূলেরই একমাত্র প্রেম আছে, বিজেপি তো বহিরাগতদের পার্টি। অথচ 4টে রাজ্যসভা ক্যান্ডিডেটের মধ্যে 2 জন আমরা এমন দেখতে পাচ্ছি, তেলেঙ্গানার মেনকা গুরুস্বামী আর উত্তরপ্রদেশের রাজীব কুমার। এদিকে তৃণমূল কংগ্রেস বাঙালিদের পার্টি, বিজেপি তো বাংলা বিরোধী পার্টি। আচ্ছা, এছাড়াও আমি আর একটা বড় প্রশ্ন তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী সমর্থকদের কাছে তুলে ধরতে চাই, যারা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দিনের পর দিন পার্টির জন্য ঘাম রক্ত ঝরালেন, তারা এই তালিকাটার দিকে একবার তাকিয়ে দেখুন তো। তৃণমূল কংগ্রেসের আসল দিনের পর দিন যারা লড়াই করেছেন, পার্টির জন্য রক্ত দিয়েছেন, ঘাম দিয়েছেন, তাদের মধ্যে কাউকে দেখতে পাচ্ছেন কিনা? কাকে দেখতে পাচ্ছেন? ভারতীয় জনতা পার্টির প্রাক্তন নেতা বাবুল সুপ্রিয়। কাকে দেখতে পাচ্ছেন? সিনেমা জগতের একজন বিশিষ্ট অভিনেত্রী কোয়েল মল্লিককে দেখতে পাচ্ছেন। কাকে দেখতে পাচ্ছেন? সুপ্রিম কোর্টের একজন প্রখ্যাত আইনজীবী, আমি সেই জায়গায় কিছু ছোট করবো না তাকে, একজন প্রখ্যাত আইনজীবী, তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা মেনকা গুরুস্বামী। কাকে দেখতে পাচ্ছেন? পশ্চিমবঙ্গের প্রাক্তন ডিজিপি, প্রাক্তন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, উত্তরপ্রদেশের বাসিন্দা রাজীব কুমার। তা আমি আপনাদের কাছেই প্রশ্ন ছুড়ে দিচ্ছি, যারা তৃণমূল কংগ্রেসের দিনের পর দিন দলের জন্য রক্ত ঝরালেন, ঘাম ঝরালেন, আপনারা পেলেন কি? পশ্চিমবঙ্গে যখন রাজ্যসভার আসনের নির্বাচনের যখন প্রশ্ন এলো, বহু মানুষজন ছিল তৃণমূল কংগ্রেসের, বহু লোক এরকম আছে যারা টিভিতে গলা ফাটাচ্ছে, রাস্তায় মিটিং করছে, মিছিল করছে,
তাদের কথাও কিন্তু তৃণমূল কংগ্রেস ভাবলো না। আর এদিকে আমরা বাংলা বিরোধী পার্টি। এই প্রশ্ন বাংলার মানুষের কাছে আমরা রাখতে চাই যে আক্ষরিক অর্থে বাংলা বিরোধী কে? আচ্ছা, তাহলে আপনারা শুনলেন কৌস্তব বাগচি কি বললেন। তিনি যে পয়েন্টের উপর জোর দিলেন সেটা হচ্ছে যে 4জন রাজ্যসভা প্রার্থীর নাম দেওয়া হয়েছে তার মধ্যে 2জন হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, পশ্চিমবঙ্গের বাইরের বাসিন্দা। তারা কে? রাজীব কুমার আর মেনকা গুরুস্বামী। তো তৃণমূল নিজেদেরকে বলে বাঙালি দল, বাঙালি করে সারাক্ষণ তারা চেঁচামেচি করে এবং কিন্তু শেষে কি দেখতে পাওয়া যাচ্ছে, তারাই যে 2জনকে প্রার্থী বানাচ্ছেন তারা 2জনই হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা নন। একজন হচ্ছে দুজনেই তোমার বাইরের বাসিন্দা, পশ্চিমবঙ্গের চেয়ে বাইরের বাসিন্দা। তাহলে এই 2জনকে তৃণমূল কি জন্য প্রার্থী করলো? এবারে বলি, এই যে মেনকা গুরুস্বামী ইনি হচ্ছেন একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, ঠিক আছে। তো তিনি মমতা ব্যানার্জির হয়ে মামলা লড়েছিলেন এবং সেখানে মমতা ব্যানার্জির সম্পর্কে কিভাবে কথা বলতে তার নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন, জোরদার ভাষণ দিয়েছিলেন। তখন থেকে তিনি কিন্তু মমতা ব্যানার্জির নজরে আছেন এবং শেষ পর্যন্ত আমরা কি দেখলাম যে রাজ্যসভার প্রার্থী হিসেবে মেনকা গুরুস্বামীকেও কিন্তু এখানে নামাঙ্কিত করা হলো এবং এমন পর্যায়ে তাদেরকে নামাঙ্কিত করা হলো এরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেও যাবেন। তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে কৌস্তব বাগচি যে কথাটা বলছেন সেটা কতটা ঠিক কতটা ভুল। এবার আপনারাই আমাকে জানান যে রাজ্যসভার প্রার্থী হিসাবে তৃণমূল যে নামগুলো দিয়েছে সেই নামগুলো সম্বন্ধে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেটা বলতে পারেন। আর তার সাথে সাথে দেখুন এটাও দেখতে পাওয়া যাচ্ছে যে আইপ্যাক থেকেও যে রিপোর্ট করা হচ্ছে যে মমতার গদি কিন্তু এবারে টলমলে, মানে যে ভূমিকম্পটা কদিন আগে হলো এবারে ওই ভূমিকম্পে নাকি মমতা ব্যানার্জির চেয়ারটাও ছিটকে যাবে। তাহলে সেটা নিয়ে আপনারা যদি কিছু বলতে চান সেটা নিয়েও অবশ্যই বলতে পারেন, কমেন্ট করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ছোট্ট চ্যানেল আমার একটুকু সাপোর্ট করুন, একটুকু সাবস্ক্রাইব করে দিন, তাহলেই হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।